গোপন মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল তটিনী। অন্যদিকে মাছওয়ালার ছদ্মবেশে বাজিমাত করল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে বলে, বলরাম, আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। বলরাম বলে, মানে? পরশুরাম বলে, হ্যাঁ বলরাম, আমার মনে হচ্ছে এই হাড় কঙ্কাল এই সব কিছু আমার বোন শিবানীর না, বরং অন্য কারো। কেউ আমাদের আইওয়াশ করতে চেষ্টা করছে। বলরাম বলে, বলিস কি? পরশুরাম বলে, হ্যাঁ বলরাম, আমার সেটাই মনে হচ্ছে। এদিকে দেখানো হয় দৃশ্য বদলায়। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বলে, লহরী, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে চলে যেতে হবে, নইলে ওরা তোমাকে শেষ করে ফেলবে। লহরী তটিনীর হয়ে যেই আওয়াজ তুলবে তাকে ওরা শেষ করবে। এই র্যাকেট অনেক বড় লহরী। তুমি আমার সন্তানের মা, তুমি আমার কাভরের মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। লহরী ম্যাম বলেন, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তাই তো? এই সব কিছু ষড়যন্ত্র, আর এই সব কিছুর সাথে তুমি জড়িয়ে আছো। কর্ণ চ্যাটার্জি বলে, না লহরী, আমি জড়িয়ে নেই। আমি এই সব কিছুর মধ্যে নেই। এই সব কিছুর মধ্যে আরও বড় হাত আছে। তখনই লাট্টুবিকো লহরী ম্যামের চেম্বারে আসে। দরজার আড়াল থেকে তাদের কথা শুনতে চেষ্টা করে। হঠাৎ করেই কর্ণ চ্যাটার্জি লাট্টু পিকোকে দেখে ফেলে, আর লাট্টু পিকো খুব ভয় পেয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, এ কি, তোমরা এখানে? লহরী ম্যাম বলে, স্নেহান, তানিশা, তোমরা এখানে কেন? পিকো বলে, ম্যাম, আমরা ক্লাসরুমে যেতে পারিনি। লহরী ম্যাম বলেন, ঠিক আছে চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ মিস্টার কর্ণ চ্যাটার্জি, একটা কথা কান খুলে শুনে রাখুন, অন্যায় যে করবে, অপরাধ যে করবে, তাকে শেষ হতেই হবে। তাকে ধ্বংস করতে কেউ না কেউ ঠিক আসবে। আর আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি স্কুল ছেড়ে কোথাও যাব না। এই বলে লহরী ম্যাম বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যায়। আর কর্ণ চ্যাটার্জি হতাশ হয়ে পড়ে। তখনই কর্ণ চ্যাটার্জির কাছে আসে আয়া সুধা। সুধা এসে কর্ণ চ্যাটার্জিকে স্যার স্যার করে বলে, স্যার, স্যার, এখন আমি কি করব? আমাকে আর কি করতে হবে? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এখানে এই কথাটা বলতে এসেছো? সুধা বলে, স্যার, বাচ্চারা বড্ড প্রশ্ন করছে আমাকে, নানান প্রশ্নে আমাকে জর্জরিত করছে। আমি আবার কি করব স্যার? কর্ণ চ্যাটার্জি বলে, এখান থেকে চলে যাও। সুধা বলে, এখান থেকে সরে গেলেই কি আমার পেট ভরবে? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি তোমার বেতন পেয়ে যাবে। আমি যেটা বলছি শোনো, এখান থেকে সরে যাও। এই বলে সুধাকে টাকার লোভ দেখিয়ে কর্ণ চ্যাটার্জি এই শহর ছেড়ে চলে যেতে বলে। অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে তটিনী সব কথাই শোনে। আসলে সুধা তটিনীর টিমের কথাতেই কর্ণ চ্যাটার্জির কাছে এসেছিল, তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে, আর সে সেটা পেরেছে। কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে গেলেই তটিনী মনে মনে ভাবে, কর্ণ চ্যাটার্জি, সবাই জানে আমার জেল হয়েছে, আর আজ আমার জেলের প্রথম দিন। এই প্রথম দিনেই আমি আপনার পর্দা ফাঁস করতে পারি, কিন্তু সেটা করব না, কারণ এই পুরো দলটাকেই ধরতে হবে, এই দলের মাথাকেও ধরতে হবে। এই বলে তটিনী চালাকির দৃষ্টিতে তাকায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ক্লাসরুম থেকে বেরিয়ে আসতেই সাংবাদিক, প্রেস, মিডিয়া তাকে ঘিরে ধরে। সকলের একটাই প্রশ্ন, আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? কর্ণ চ্যাটার্জি বলে, যেই ক্রাইম করেছিল সে এখন জেলে আছে, আশা করছি তার খুব বড় সাজা হবে। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল ম্যামকেও বরখাস্ত করা হবে। এটা শুনে সাংবাদিক বলে, কিন্তু উনি তো আপনার স্ত্রী। কর্ণ চ্যাটার্জি বলে, আমার কাছে নীতি সবার ওপরে, সে যাই হোক না কেন, যদি এই অন্যায়ের সাথে সে জড়িয়ে থাকে তাকে স্কুল ছাড়তেই হবে। তখনই কর্ণ চ্যাটার্জি দেখতে পায় আয়া ছদ্মবেশে তটিনী গাঙ্গুলি গাড়িতে উঠছে। কর্ণ চ্যাটার্জি তার লোককে বলে, ওই গাড়িটিকে আটকাও, কিন্তু শেষ অবধি কর্ণ চ্যাটার্জির লোকেরা গাড়িটাকে ধরতে পারে না। কর্ণ চ্যাটার্জি পরশুরামের বসকে কল করে, আর তটিনী কোন জেলে আছে সেটা জানতে চায়। পরশুরামের বস বলে, এইটা কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, আর কোনো ফুটবল ম্যাচও হচ্ছে না যে চাইলেই আপনি সেটা দেখতে পারবেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, যত ওপরে হাত দিতে হয় দেব, তবু আমি তটিনীকে জেলের ভেতরে দেখব, আমার নিজের চোখে দেখব। বস বলে, কেন বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলে, আমার মনে হলো রাস্তায় আমি তটিনীকে। এই বলে কর্ণ চ্যাটার্জি থেমে যায়, কিন্তু বস বাকিটা ঠিক বুঝে যায়। বস সাথে সাথে তটিনীকে কল করে আর পুরো বিষয়টা জানায়। বস বলে, তটিনী তুমি কোথায়? আমার মনে হয় কর্ণ চ্যাটার্জি তোমাকে দেখে ফেলেছে। তটিনী তখন বসকে কিছু কথা, কিছু পরিকল্পনা শেয়ার করে, আর সেই অনুযায়ী তটিনী আগেই জেলে গিয়ে বসে থাকে।
এদিকে দেখানো হয় পরশুরাম বলরাম একসাথে খাবার খাচ্ছে। পরশুরাম বলে, বিজন বা বিজিত যাই হোক না কেন, আমি তার সত্যি সামনে আনবই, আর ওই মাটিতেই তাকে কবর দেব। এদিকে দেখানো হয় নন্দা কোথাও একটা যাচ্ছে, আর পরশুরাম মাছওয়ালার ছদ্মবেশে তাকে ফলো করছে। জ্যান্ত মাছ, তাজা মাছ বলে বারবার হাঁক ডাক দিচ্ছে। আর এই সব কিছুতে নন্দা বেশ বিরক্ত, তবু পরশুরামের ছদ্মবেশ সে বুঝতে পারে না। এরপর দেখানো হয় নন্দা তপনদের ডেরায় যায়, যেখানে তপনেরা আত্মগোপনে আছে। নন্দাকে দেখে তারা খুব ঘাবড়ে যায়, একের পর এক প্রশ্ন করতে থাকে, তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না এটা আমাদের গোপন ডেরা? কত তদন্ত করতেও পুলিশেরা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, তারা যদি এই ডেরার সন্ধান পায়, কেন এসেছিস এখানে? নন্দা বলে, তার আগে বল, বিজন কাল রাতে এখানে এসেছিল? কোথায় এসেছিল? কুসুমপুরে নাকি মুক্তাপুরে? যেই কথাগুলো শুনে তপনেরা অবাক হয়ে যায়। নন্দা বলে, মানুষটাকে আমি ভালোবাসি, সে আমার প্রথম ভালোবাসা ছিল। মানুষটাকে আমি কতকাল দেখি না, প্রায় 10 বছর হয়ে গেল তাকে আমি দেখিনি। শেষ যখন দেখেছিলাম ও দুজন মানুষকে শেষ করেছিল আমার চোখের সামনে, আর তারপর থেকেই আমি ওকে দেখিনি। আর সেই দুজন মানুষের মধ্যে একজন ছিল শিবানী, আরেকজন ছিল আমার পেটের। এই বলে নন্দা কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে ছুটে আসে ভম্বল। ভম্বল এসে নন্দাকে বলে, তার মানে তুই আমাকে ঠকিয়েছিস, আজ আমি তোকে শেষ করে ফেলবো। ভম্বলের কথা অস্পষ্ট, বোঝা যায় না আসলে নন্দার সাথে ভম্বলের বর্তমান সম্পর্ক কি, সেটাও আমাদের অজানা। হতে পারে ভম্বল নন্দার স্বামী, হতে পারে নন্দা ভম্বলকে ঠকিয়েছেই বলে ভম্বলের নন্দার প্রতি এত রাগ। আর এই কথাগুলো নিজের কানে শুনে সে নিজেকে আর আটকে রাখতে পারছে না, সেজন্যই ভম্বল নন্দাকে তাড়া করে। আর এই দৃশ্য দেখে পরশুরাম নন্দার সামনে এসে দাঁড়ায়, আর নন্দা পরশুরামের পিছনে নিজেকে আড়াল করে। ভম্বল পরশুরামকে সরে যেতে বলে, যদিও পরশুরামের ছদ্মবেশে তারা পরশুরামকে চিনতে পারেনি। একজন মাছওয়ালা ভেবেই ভম্বল পরশুরামের দিকে তেড়ে আসে। তখনই পরশুরাম নিজের ছদ্মবেশ খোলে আর নিজের আসল চেহারা সবাইকে দেখিয়ে দেয়। পরশুরামকে দেখে ভম্বল ভয় পেয়ে যায়, তবে এই মুহূর্তে সে প্রচণ্ড রেগে আছে, তাই পরশুরামও তার সামনে বাধা হতে পারে না। এই ভেবে সে পরশুরামের দিকেই তেড়ে আসে। তখনই বলরাম এসে চেম্বার ত্যাগ করে আর ভম্বল ভয় পেয়ে যায়। এরপরে পরশুরাম নন্দাকে বলে, তার মানে ওই চিঠিটা আপনিই লিখেছিলেন, তার মানে আপনি জেরার সময় যে কথাগুলো অস্বীকার করেছিলেন সেই সব কথা সত্যি। আর এই সত্যিটা আমি জানবো, বিজন শিবানীর বর নাকি আপনার বর, নাকি আয়ুষীর হবু বর? এটা শুনে নন্দা বলে, আয়ুষীকে? পরশুরাম বলে, আয়ুষী হলো ধনী পরিবারের মেয়ে, আমার শালিকা। নন্দা বলে, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। পরশুরাম বলে, সময় হলে সবটাই বুঝবেন। এই বলে নন্দার ওপর নজর রাখতে বলরামকে বলে পরশুরাম, আর তারপরেই ওখান থেকে ভম্বলকে নিয়ে চলে যায়। বলরাম বলে, নন্দা দেবী, আপনাকে তো আসল সত্যি বলতেই হবে, নইলে এই কুসুমপুর ধ্বংস হয়ে যাবে। নন্দা বলে, আপনি এই কুসুমপুরের কিচ্ছু করতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই। নন্দা পরশুরামকে উল্টো থ্রেট করে। এদিকে দেখানো হয় আয়ুষী আর বিজিতের আইবুড়ো ভাতের আয়োজন করেছে মুখার্জি পরিবার, আর খুব ঘটকরেই অনুষ্ঠান হচ্ছে। যদিও এই অনুষ্ঠানে মন নেই প্রাচীর, সেই জন্য জিৎ মুখার্জি প্রাচীকে অনেক কথা শোনায়। প্রাচী বলে, এই বিয়েটা আমি মানতে পারছি না। যেটা শুনে জিৎ মুখার্জি প্রাচীকে ধমক দিয়ে ঘরে যেতে বলে। তটিনীর মা এসে বলে, এই বাড়িটাকে তোমার, ভুলে যেও না তোমার ওপরেও তোমার দাদা আছে। জিৎ মুখার্জি বলে, আমার ওপরে কেউ নেই, আমার থেকেই শুরু, আমার থেকেই শেষ। এরপরে পরিবারের সবাই তটিনীর মাকে কথা শোনায়। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনীর সাথে দেখা করতে জেলে এসেছে, আর তটিনীকে দেখে সে বলে, আসলাম আমার দৃষ্টি কর্ণের বিবাদ ভঞ্জন করতে। তটিনী বলে, মানে? কর্ণ চ্যাটার্জি বলে, আজকাল চোখে বড্ড ভুল দেখছি। তটিনী বলে, কেন, চোখে কি ছানি পড়েছে নাকি? কর্ণ চ্যাটার্জি বলে, হতেও পারে। তটিনী গাঙ্গুলি, কেমন লাগছে এখানে থাকতে? এই জায়গাতেই আমার ছেলে কবির ছিল। আমার ছেলেকে তুমি যে যন্ত্রণা দিয়েছ, আমি তোমাকে সেই একই যন্ত্রণায় ভোগাবো। আমার জীবনে আমার সন্তানই সব কিছু, তার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উফড়ে ফেলবো। এই বলে কর্ণ চ্যাটার্জি তটিনীকে থ্রেট করে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।